আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির বর্তমান অবস্থা কি? যারা সরকারে আছেন, যারা সংসদে আছেন, সংসদের বাইরে যারা স্থানীয় সরকারে আছেন কিংবা যারা দলীয় পদপদবিতে আছেন বা যারা নেই কিন্তু বিএনপি করেন, তাদের মধ্যে এই মুহূর্তে অনুভূতিটা কি? এটি যদি আপনাকে বুঝতে হয়, তাহলে সেই যে আমাদের মরমী কবি, বিখ্যাত মরমী কবি হাসন রাজা, সেটি হলো মানে লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, কি ঘর বাঁধিব আমি শূন্যেরও মাঝার, যেখানে আমার ফাউন্ডেশন নেই, মাটি নেই, তো সেখানে বাতাসের উপর আমি কিভাবে ঘর তৈরি করব? কবির সেই কথা। তো যেহেতু বাতাসের উপরে ঘর তৈরি করে যাচ্ছেন, এই জন্য আমি ঘরই তৈরি করিনি। এই জন্য লোকজন আমাকে বলে যে তোমার ঘর বাড়ি ভালো নয়। এখন সিলেটের দুলাভাই, সিলেটের জামাই জনাব তারেক রহমান, আপনি যদি তার বাড়ি ঘরের কথা চিন্তা করেন, মানে একেবারে বস্তুগতভাবে ফিজিক্সে চলে আসি, বগুড়াতে গিয়ে দেখেন তার বাড়িটি পরিত্যক্ত, পৈতৃক বাড়ি পরিত্যক্ত। দীর্ঘদিন তার মা যে বাড়িতে ছিলেন, সে বাড়িটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন যে বাড়িটাতে আছেন, এটা হয়তো ভাড়া ছিল, পরিত্যক্ত ছিল। সেই বাড়িতে এখন তিনি একতলা একটা বাড়িতে গুলশানে তিনি আছেন। এগুলো তার বাড়ি। অন্যদিকে তিনি বসবাস করবেন সরকারি বাড়ি। সেই সরকারি বাড়ি তার নেই। যেটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, সেটি পরিত্যক্ত, ক্ষতবিক্ষত। সেখানে এখন জুলাই জাদুঘর। দ্বিতীয়ত হলো যে আরেকটি বাড়ি আছে, সেটা হলো যমুনা। তার জন্য যমুনা তৈরি করা হয়েছিল, রং করা হয়েছে, সংস্কার করা হয়েছে, তিনি সেখানে উঠেননি। আমার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটাকে তিনি একটা ভৌতিক বাড়ি মনে করছেন। এই বাড়িতে যারা উঠেছেন তাদের সবার কপাল পুড়েছে, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তারপর ধুকে ধুকে মরেছেন। এই বাড়ির প্রথম বাসিন্দা বিচারপতি লতিফুর রহমান। এই বাড়িটি তৈরি করা হয়েছিল ব্যারিস্টার মওদুদ আহমেদের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এই বাড়িটিতে তিনি ওঠার আগেই এরশাদ সাহেব ক্ষমতা হারিয়েছেন, পরিত্যক্ত। তারপর লতিফুর রহমান সাহেবের পর এই বাড়িতে উঠেছেন শেখ হাসিনা। না, শেখ হাসিনার পরে আগে এই বাড়িতে উঠেছিলেন জনাব ফখরুদ্দিন সাহেব, মঈনুদ্দিন ফখরুদ্দিনের ফখরুদ্দিন সাহেব। ফখরুদ্দিন সাহেবের ব্যাপারে তো আপনি জানেন। এরপর শেখ হাসিনা যে কদিন এই বাড়িতে ছিলেন, ঠিক সেই সময়টাতেই বিডিআর মিউটিনি হয়। তার জীবন নিয়ে টানাটানি সেই দিন। কি যে একটা দুরবস্থা যমুনার বাসিন্দারা সেদিন বুঝেন। তারপর শেখ হাসিনা গেলেন, ওখান থেকে গিয়ে গণভবনে উঠলেন, আর কোনোদিন মানে যমুনার দরজা আর খুলেনি ১৭ বছরে। এরপর যমুনার বাসিন্দা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই সময় কেবলমাত্র এখানে বসবাস করার কারণে তার উপর যে জিনের আসর হয়েছে, তার উপর যে ভূত প্রেতের আসর হয়েছে, তার উপর যে পেত্নীর আসর হয়েছে, মৎস্যকন্যা, মেসোভূত, এরকম আমরা গ্রাম বাংলাতে যে সমস্ত কুসংস্কার বিশ্বাসী, সেগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে কেবলমাত্র এই বাড়ির সংস্পর্শে আসার কারণে তার জীবন গেছে, যৌবন গেছে, সারা জীবনের অর্জন গেছে। সমস্ত মানুষের ঘৃণা এবং ক্রোধ তাকে তাড়িত করছে। কাজেই এতগুলো উদাহরণ, একটা সিঙ্গেল লোক এখান থেকে সসম্মানে বেরোতে পারেননি। যারা এই বাড়ির বাসিন্দা ছিলেন, সিঙ্গেল লোক সসম্মানে মরতে পারেননি। কাজেই সেই বাড়িতে তারেক রহমান সাহেব উঠবেন বা উঠবেন না, এটা নিয়ে তার একটা সংস্কার থাকতে পারে। একজন
ঘনিষ্ঠ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যমুনাতে কেন উঠছেন না। তিনি বলছিলেন যে এটা তো আমার ইচ্ছা না, অনেকের ইচ্ছা, এমনকি আবার বিড়ালটারও ইচ্ছা আছে। আপনারা জানেন যে বিড়াল খুবই সংবেদনশীল প্রাণী। বিড়াল, অনেকে যারা বিড়াল পোষেন তারা জানে যে বিড়াল অশরীরী আত্মা দেখতে পায়, জিন ভূত দেখতে পায়। তো সেক্ষেত্রে সেই যমুনাতে যদি জেবু এসে থাকেন, মানে তারেক রহমান সাহেবের বিড়াল এসে থাকেন, এবং সে যদি ওখানে এসে মুখ কালো করে থাকেন, তাহলে তো বুঝেন যে এটা জেবুর এই অ্যাটিটিউড ওই পরিবারে কি পরিমাণ নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। কথাগুলো বললাম এই অর্থে যে আপনাকে যে কোনো অবস্থাতে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, শির দ্বারা সোজা করে দাঁড়াতে হয়, তাহলে আপনার বস্তুগত ফিজিক্সের একটা ভালো সম্মিলন থাকতে হবে, অর্থাৎ আপনার একটা বসতি থাকতে হবে। তো ওনার ব্যক্তিগত বসতিও ঠিক নেই, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় যে বসতি সেটাও ঠিক নেই। উনি সচিবালয়ে বসছেন, কিন্তু ওনার যে কার্যালয়টি, ট্র্যাডিশনাল যে কার্যালয়টি, প্রধানমন্ত্রীর কার্যালয়টি, এটিতে উনি নিয়মিত বসছেন, সম্ভবত বসছেন না। ফলে সচিবালয় কেন্দ্রিক যে প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞ, এটা আমাদের দেশে এখনও জমে ওঠেনি। আমাদের দেশে মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক যে তার কর্মযজ্ঞ, যেটি এরশাদ জমানা থেকে এই কার্যালয়টি, বর্তমান যেটা পুরনো বিমানবন্দরের সামনে যেটা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়, এটাকে কেন্দ্র করে একটা কর্মযজ্ঞ তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই অফিসটিকে যেদিন শেখ হাসিনা এই অফিসটিকে ত্যাগ করেছেন এবং গণভবনে পরিপূর্ণ সময় দিয়েছেন, বিশেষ করে করোনার সময়, তখন থেকে তিনি আমলাতন্ত্রের একটা চক্রে পড়ে গেছেন এবং যাকে বলা হয় বিপদ আপদ বালা মুসিবত থেকে শুরু করে যে কি বলা হয় অরাজনৈতিক শক্তি তার উপর ভর করেছে, তাকে গৃহবন্দী করে ফেলেছে। একইভাবে এই অফিসটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওন করেননি, তিনিও এই অফিসটিকে ওন করেনি, ফলে তারও বরকত চলে গেছে। একই অবস্থা এখন তারেক রহমান সাহেবের সরকারি কর্মযজ্ঞের ক্ষেত্রে, মানে তিনি খুব দৌড়াদৌড়ি করছেন, অনেক কিছু করছেন, কিন্তু তার যে মূলত যে চেইন অফ কমান্ড, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ডটা মূলত ওই অফিস কেন্দ্রিক, প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক। যে কার্যালয়টা সচিবালয় কনভেনশনাল, কিন্তু তার একটা আলাদা কার্যালয়, সেই কার্যালয়টা তিনি এখনো পর্যন্ত আলোকিত করতে পারেননি, শুরুই হয়নি, নট ইয়েট। আর সচিবালয় তার যে কার্যালয়টা, যেটা পূর্ণ টাইম তিনি করার চেষ্টা করছেন, এটা অন্ততপক্ষে 10 বছর লাগবে। এখানে যদি একজন, মানে ওই অফিসটাকে পরিত্যক্ত ঘোষণা করে যদি সচিবালয়ে তারেক রহমান সাহেব টানা 10 বছর বসেন, তাহলে ভবিষ্যতে জাইমা রহমান এসে বা জুবাইদুর রহমান এসে এটাকে একটা নতুন অফিস করতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের কাজ, ফাইল যেভাবে চলাচল করে, যেভাবে আমলাতন্ত্র অভ্যস্ত, সেটা হলো ওই তেজগাঁও অফিস কেন্দ্রিক। সেখান থেকে তারেক রহমান সাহেব এবং ইউনূস সাহেব কোনো সাপোর্ট এখন পর্যন্ত পাচ্ছেন না। এরপরে সংসদ, সংসদে সরকার দলের যারা লোকজন আছেন, এখানে আসলে বলতে গেলে সংসদ বলতে এখন সালাউদ্দিন সাহেব, এখানে প্রধানমন্ত্রী আছেন বা নেই ডাজ নট ম্যাটার, সালাউদ্দিন সাহেব আছেন কি নেই এটা ম্যাটার করে। প্রধানমন্ত্রী কি বললেন না বললেন এটা ম্যাটার করার চাইতে এখন সালাউদ্দিন সাহেব কি বললেন না বললেন এটা ম্যাটার করে, একমাত্র সালাউদ্দিন সাহেব। আবার অন্যদিকে সরকারি দলের অ্যাগেনস্টে যারা বসে আছেন, একমাত্র রুমিন ফারহানা ছাড়া আর কাউকে কোনো অবস্থাতেই বিরোধী দল বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে এরা আমাদের মামা, এরা আমাদের চাচা, মানে সরকারি দলের মামা, সরকারি দলের চাচা, সরকারি দলের খালু, দুলাভাই, শ্যালক, ভগ্নিপতি ইত্যাদি, কিন্তু প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে না কেন? এটার কোনো কারণ নেই, কিন্তু আমরা দেখে, মানে আপনি দুটো বাঘ লড়াই করছে, ওটার একটা দৃশ্য, আর একটা বাঘ এবং একটা অন্য বাঘের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমি কোনো প্রাণীর নাম বললাম না। এবার দেখা গেল যে আপনি একটা বাঘ, সুন্দরবনের বাঘ, হঠাৎ করে দেখলেন যে সেখানে ছাগল গিয়ে সুন্দরভাবে বাঘে চাটে ছাগলের গাল,
দেশে আইলো বর্ষাকাল, বাঘে চাটে ছাগলের গাল। সংসদের কথাবার্তা শুনলে ঠিক ওইরকম মনে হয়। শেখ হাসিনার সংসদে যেটা ছিল এটা সার্কাস্টিক ছিল, ওটাকে একটা সার্কাস মনে হতো। কিন্তু সার্কাসের মধ্যে বাঘের গলার মধ্যে হাত দেওয়া হয়, হাতির অন্ডকোষ চেপে ধরা হয়, হাতির মুখের মধ্যে মানুষ মুখ ঢুকিয়ে দেয়, এরগুলোকে সার্কাস্টিক বলা হয়। কিন্তু সার্কাসের মধ্যে কোনো বাঘের গাল ছাগলে চেটে দিয়েছে এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি। কাজেই শেখ হাসিনার যে সার্কাস্টিক সংসদ ছিল, এটা এখন বর্ষাকালের সংসদ হয়ে গেছে, যেটাকে দেখলে মনে হচ্ছে ছাগলে চাটে বাঘের গাল, এটা আমাদের মনে হচ্ছে। এখন এর জন্য আপনি আমাকে রাগ হতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে আমার মতো বহু মানুষ এরকম মনে হচ্ছে। তো এই অবস্থাতে কি হচ্ছে, সরকারের যে হৃদস্পন্দন, প্রাণস্পন্দন, এই প্রাণস্পন্দন কাজ করছে না, রক্ত সঞ্চালন হচ্ছে না, আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিচ্ছে, দলের ভিতরে বাইরে ভুল বোঝাবুঝি হচ্ছে। এর বাইরে যেটা একেবারে বাস্তব কতগুলো সমস্যা, তারেক রহমান সাহেব 15-16 বছর দেশের বাইরে ছিলেন, তাকে একটা নতুন পরিবেশ পরিস্থিতি, আমি যেমন ধরেন বহুদিন লন্ডনে ছিলাম, কিন্তু এখন গিয়ে আমি লন্ডন চিনব না, আমি আমেরিকাতে ছিলাম, কথার কথা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ছিলাম, কিন্তু একটা রাস্তার নামও কিন্তু আমার এখন আর মনে নেই। আমি নিজে স্মরণ করার চেষ্টা করি, এমনকি অনেক বন্ধু বান্ধব খুব ঘনিষ্ঠ ছিল যাদের সঙ্গে, তাদের নামও মনে আসছে না, চেহারাও অনেকের মনে আসছে না। তো সেক্ষেত্রে 17 বছর উনি অনবরত দেশের বাইরে ছিলেন, ফলে এখানে এসে সবার সাথে তার সম্পর্ক করা, অ্যাডাপশন করা, বাংলার পরিবেশ বোঝা, এটা ওনার পক্ষে সম্ভব ন্যাচারালি হচ্ছে না। আর এই জায়গাটা দখল করে রেখেছে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো লন্ডনে ওনার সাথে যারা সঙ্গী সাথী ছিলেন তারা, 2 নম্বর হলো পারিবারিকভাবে তারা যারা ওয়েল কানেক্টেড ছিলেন, 3 নম্বর হলো ধড়িবাজ প্রকৃতির খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে আর মানুষকে কনফিউজড করতে ফেলে মুনাফিক টাইপের কিছু লোক, যারা মানে ম্যাজিক্যাল কিছু কথাবার্তা বলে, জাদুকরী কিছু কথাবার্তা বলে মুহূর্তের মধ্যে আপনার ভিতরে একটা বিস্ময় তৈরি করে ফেলতে পারে। এইরকম কিছু লোক প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যে বলয়, সেই জায়গাতে এই লোকগুলো ঢুকে গেছে। ফলে এই 3 শ্রেণীর দাপটে যারা বিএনপির ত্যাগী, পরীক্ষিত, তারা কাছে ভিড়তে পারছে না। বেশিরভাগ বিএনপির যারা নেতাকর্মী, তারা দল থেকে নিজেদেরকে নিবৃত রেখেছে, অনেকে মন ভার করে বসে আছে। বিএনপির অফিসগুলো গিয়ে দেখেন খা খা করে, কোনো লোকজন নেই। বিএনপির যে সমস্ত নেতা রয়েছেন, মানে যখন একটা সরকারের স্বাভাবিক গতি থাকে, স্পন্দন থাকে, সেখানে আপনি পদ পদবিতে থাকেন বা না থাকেন, বাড়ির সামনে শত শত মানুষের ভিড় থাকে। আপনি ধরুন শেখ সেলিম যখন মন্ত্রী ছিলেন না, মন্ত্রী জাস্ট একজন সংসদ সদস্য, বা শেখ হেলাল, মানে এদের যে ক্ষমতাগুলো আছে, বাড়ি ধারাতে গিয়ে বা শেখ হেলাল বাড়ির সামনে গিয়ে দেখেন অন্তত পক্ষে বৃষ্টির দিনে দেখা করার জন্য 500 লোক লাইন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এটা হলো একটা ক্ষমতার কেন্দ্র। আপনি যখন 96 সনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম সাহেব, তোফায়েল আহমেদ ছিলেন তখন বাণিজ্য মন্ত্রী, মানে আমি এমনও ঘটনা গেছে সকাল 7টার সময় বাসায় গিয়ে দেখি তোফায়েল সাহেবের বাসা অন্তত ভিতরে বাইরে মিলে 1000 লোক দাঁড়ানো, নাসিম সাহেবের বাসা দোতলা নিচতলায় মিলিয়ে আরও 1000 লোক দাঁড়ানো। এবং একদিন গিয়ে দেখি যে তার সাথে দেখা করার জন্য আসছেন ওই যে জাহেদ মালেক ছিল যে স্বাস্থ্যমন্ত্রী, তো জাহেদ মালিকের বাবা কর্নেল মালিক, যিনি ঢাকার মেয়র ছিলেন, তার মতো মানুষ একটা মার্সিডিজ গাড়িতে করে এসে তিনি দেখা করতে আসছেন। তো 1.5 থেকে 2 ঘন্টা তিনি রাস্তায় দাঁড়িয়েছেন, গাড়ি এসি ছেড়ে, তার মধ্যে তিনি অপেক্ষা করছেন, ভিতরে ঢুকতে পারছেন না। তো এরকম যখন প্রাণের একটা স্পন্দন থাকে, তখন যে কোনো রাজনৈতিক যারা পোর্টফোলিও ব্যক্তিত্ব, পাওয়ারফুল মিনিস্টার, তাদেরকে ঘিরে এরকম অবস্থা হয়। এখন গিয়ে দেখেন তো এই সরকারের মানে কোন মন্ত্রী, কোন এমপির এরকম পাবলিক রিলেশন আছে, জনগণ তাদের কাছে যাচ্ছে? কোথাও যাচ্ছে না। এর ফলে কি হলো, দলের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে।
দলের মধ্যে এক ধরনের যাকে বলা হয় উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলের যারা পরীক্ষিত লোকজন তাদের মধ্যে অভিমান দেখা দিয়েছে এবং এই অভিমান দলটিকে সর্বনাশ করে ছাড়বে এবং এখান থেকে রাতারাতি বের হওয়ার মতো কোনো রকম পরিকল্পনা সরকারের বা দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের আছে বলে মনে হচ্ছে না। দলের যারা ত্যাগী নেতৃবৃন্দ যারা দলকে গুছিয়ে রাখতে পারেন তাদের কারো হাতে ক্ষমতা নেই, আবার যাদের হাতে ক্ষমতা আছে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে প্রশাসন, লোভনীয় পদ পদবি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যত নিয়োগ বদলি হচ্ছে, দলের যারা নেতৃবৃন্দ তারা বেশিরভাগই অভিযোগ করছেন যে এই লোক তো কখনো বিএনপি করেনি, বিএনপির দুঃসময় তো তাদেরকে দেখা যায়নি, এরা এলো কোত্থেকে? বিভিন্ন দূতাবাসে নিয়োগ পাচ্ছে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছে, কর্পোরেশন নিয়োগ পাচ্ছে, হাতে গোনা 2-4 জনকে তৃণমূল থেকে ধরে এনে ভালো ভালো পদ পদবিতে দেওয়া হচ্ছে বটে, কিন্তু এটা খুব অল্প। কিন্তু ইন জেনারেল যত নিয়োগ বদলি হচ্ছে এর একটা বিরাট অংশ অভিযোগ আছে যে অর্থের বিনিময় হচ্ছে এবং সে অর্থ যেন তেন নয়। মানে এক একটা ওসি নিয়োগ বদলিতে যে পরিমাণ টাকার কথা শোনা যাচ্ছে, এই কথা শেখ হাসিনার জমানাতে যারা এই ধরনের কর্মকাণ্ড করতেন তারা শুনলে এখন হার্ট ফেল করবেন। শেখ হাসিনার জমানাতে একজন ডিসি নিয়োগে যে ধরনের দুর্নীতি হতো, এখন যারা দুর্নীতি করছেন তাদের দুর্নীতির বহর দেখলে আগেকার যারা লোকজন আছেন তারা সেন্সলেস হয়ে পড়ত। এই ঘটনাগুলো এখন ঘটছে। এর দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে পড়ছে, এর দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর ঘাড়ে পড়ছে, কিন্তু কারা এই ঘটনাগুলো করছে আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে জানি না। এখানে যারা সুবিধা নিচ্ছে টাকার বিনিময়ে তাদের একটা বিরাট অংশ জামাতের, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের। বিএনপির নামকাস্তে কিছু লোক আছে, আর বিএনপির লোক যদি টাকা দিয়ে জমানাতে কাজ করতে হয় তারা তো সঙ্গতির কারণে হ্যাপি হবে না। এই যে রিসেন্টলি স্নিগ্ধা নামে একটা মডেল আছেন, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন লোক তিনি টাকা খেয়ে একজন বিতর্কিত ব্যবসায়ীকে তিনি ফেভার করেছেন এবং তার জীবন হারাম করে দিচ্ছেন। এই ধরনের কথাবার্তা মিডিয়াতে সরাসরি আসছে, যেটা বিএনপি জমানাতে হচ্ছে, যেটা আওয়ামী লীগ জমানাতে হতো না কখনো। এখানে বিএনপির অন্ততপক্ষে 6-7 জন এমপি, 3-4 জন মন্ত্রী যাদেরকে নিয়ে অকথ্য, অশ্লীল, অশ্রাব্য দুর্নীতি, অনিয়ম, অনাচার, ঘুষ, নিয়োগ বদলি ইত্যাদির যে অভিযোগগুলো আসছে, এগুলো আসলে আওয়ামী লীগ জমানাতে আসেনি। আপনি চিন্তা করেন যে যদি আপনি এই অল্প সময়ের মধ্যে মীর শাহে আলম কিংবা এই অল্প সময়ের মধ্যে সালাউদ্দিন সাহেব, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, এ ধরনের অভিযোগ কি দীপমনির বিরুদ্ধে ছিল? এ ধরনের অভিযোগ কি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ছিল? এই ধরনের অভিযোগ কি তাদের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ছিল? জাস্ট আপনি দেখেন যে জিনিসগুলো কি। আমরা এখন তাদের ক্ষমতা হারানোর পর অনেক কথা বলছি, কিন্তু দীর্ঘ 17টা বছর ধরে তারা যে ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতা থাকায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, অভিযোগ ছিল। কিন্তু ইন পার্সন সেই ওবায়দুল কাদের নিয়োগ দিয়ে এখানে টাকা নিয়েছেন, ওবায়দুল কাদের ভাইকে ব্যবসা দিয়েছেন, বাণিজ্য দিয়েছেন, ওবায়দুল কাদের তার নিজের ছেলে মেয়ের নামে এই কাজ করেছেন। মানে এই জিনিসগুলো আমরা শুনিনি, কিন্তু এখন সেই জিনিসগুলো শোনা যাচ্ছে, ব্যাপক আকারে শোনা যাচ্ছে, কিন্তু সরকার একটা বিষয়েরও সুরাহা করতে পারছে না। ফলে কি হলো, সরকারের যেটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াসের মধ্যে যে সার্কেল থাকে, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে অন্য যে সমস্ত বিষয় থাকে, বা সরকার একটা কোষ আছে সেল, সেই সেলের মধ্যে কতগুলো জেল থাকে। জেল না থাকলে কখনো সেল গঠিত হয় না। সরকারের মধ্যেও আপনার জেল থাকা লাগবে, আর ইলেকট্রন প্রোটন থাকা লাগবে, নিউক্লিয়াস থাকা লাগবে। ঠিক সেই জায়গাগুলো এখন নেই। ফলে কি হচ্ছে, গাড়ি চলে না চলে না চলে না রে, বা বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, যেটা গান দিয়ে শুরু করেছিলাম, কি ঘর বানাইবো আমি শূন্যেরও মাজারে। যদি বিএনপি যারা কর্তা ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাদেরই উপকার হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।